নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে বিষয় দিয়েছেন খুব সুন্দর, আমাদের দিদিভাই দিয়েছেন বিষয়টা, রঞ্জনা সেনগুপ্ত। উনি দিয়েছেন যে কাল কারে সো আজকার, আজ কারে সো আব। মানে আমরা একটা জানি যে এটা কথিত বিষয় রয়েছে, যেটা কাল বলে ফেলে রাখবি না, এটা আমার মা খুব বলতো ছোটবেলায়। যে পরে করব, কাল করব, এরম ফেলে রাখতে নেই। কাজ কাজ যেটা মনে করব যে আমি কাজটা করব, অবশ্যই যেটা মানে যতটা শীঘ্র সম্ভব ততটাই শীঘ্র করা উচিত। যে কোনো কাজকেই আমরা ফেলে রাখলে না, সেটা পড়েই থাকে। পরে যে কোনো কাজই, সেটা নিজের জন্য হোক, পরের জন্য হোক, কোনো এমনি পড়াশোনার ক্ষেত্রেই যদি বলি, ছোটোবেলায় যে ক্ষেত্রে আমার মা কথাটা আমাদেরকে বলতেন যে কালকে বলে ফেলে রাখলে, আজকের তোর পড়াটা তুই কাল বলে ফেলে রাখছিস, তাহলে কালকের পড়াটা তুই তাহলে কখন করবি? তাহলে তো দুটো পড়া তোর একসঙ্গে অনেকটা চাপ হয়ে যাবে। এইভাবে বোঝাতেন আমার মা। সত্যি প্রতিটা পদে পদে। কখনো আমরা না ছোট থেকে বড় হয়েছি মার খেয়ে না। মা মানে কি, ওই চলতে ফিরতে মানে কথা বলে দিত একটা, সেটা আমরা মনে মনে করতাম আর কি। তো এখন যেমন প্রতিটা পদে পদে মায়ের কথা আমিও এরকম করি, চলতে ফিরতে ছেলেদের সামনে বলি, যাতে তারা শুনে নেয়। ওই বসে বলবো, তার থেকে আমি যে চলছি ফিরছি বলছি, ওদের কিন্তু কথাটা কানে চলে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো কাল বলে কোনো কিছু ফেলতে নেই, কেননা সত্যি কথা বলতে কি, কাল করব, পরে করব, এই যে প্রতিটা সময়ে আমাদের কাছে প্রচণ্ড মূল্যবান। যেটা হচ্ছে এটা, প্রতিটা আমাদের জীবনটা না খুব ছোট। আমরা জীবনটাকে আমি দূর এরকম, কিন্তু আমার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি একমাত্র আমি নিজে। এটা নিয়ে আমরা এর আগে অনেকভাবে অনেক রকমভাবে আলোচনা করেছি। তবে আজকে যেহেতু বিষয়টা দেওয়া হচ্ছে, আরও সুন্দরভাবে বলবার চেষ্টা করব। জানি না কতটা পারবো, এটা হচ্ছে ব্যাপার। তো আমার কাছে হচ্ছে সময়ের মূল্য দিতে শিখতে হবে। প্রতিটা মুহূর্তে আমরা যদি সময়ের মূল্য ঠিকঠাকভাবে না দিতে পারি, আমরা কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। আমি আমার সাধারণ গৃহবধূ, আমি আমি আমার আজকের উদাহরণ দিয়ে বোঝাই যে আজকে আমি আমার যে সমস্ত কাজ আমি কালকে রাত্রিবেলায় মোটামুটি মনে মনে ঠিক করে নিই, আজকে দিনটা এই রান্না হবে, এই টাইমটা এটা আমার মানে এই সময়টার মধ্যে এই বড় ছেলেকে আমি খাবার করে দিয়ে দেবো, তারপরের মধ্যে আমি ঘরের একটু গোছানোর কাজ করে নেবো, তারপরে আমি নিচে গিয়ে আবার রান্নাঘরের কাজ করে রান্নাটা করব, তারপরেই আবার আমি ওপরে আসবো, ওপরের ঘর পরিষ্কার করে আমি স্নান সারবো, স্নান সেরে আমি দোকানে যাব, তারপরে কিন্তু আমার হাতে আর সময় নেই। আবার দোকান থেকে ফিরে এরপরে কি কাজ করবো, মানে মোটামুটি ওই দোকানে যাওয়া পর্যন্ত যতটা কাজ আমি আগের দিন রাত্রিবেলা একটু চিন্তা করে রাখি। কেন না, সকালবেলা আমার কাছে একটা মুহূর্ত সময় হবে না ভাববার। আমি যদি পরপর যদি আমার কাজগুলো গোছানো থাকে, তাহলে কি হবে, মানে আমি ভেবে রেখেছি যে এই কাজগুলো করব। কেন আজকে রান্নাটা তো আমি রাত্রেবেলায় করে রাখতে পারবো না, সেই জন্য আমি সকাল থেকেই পুরো মানে এটার পরে এটা, এটার পরে এটা, এরকম একটু ভেবে রেখে দিই। বা এক্সট্রা যদি কোনো কিছু থাকে, বা কেউ যদি আসবার কথা থাকে, তার জন্য ব্যবস্থা আমার আগে থাকতে থাকবে। কারণ পরের দিনে সকালবেলায় সবাই অফিস যাবে, আমার বড় ছেলেও বেরিয়ে যায় 8টার মধ্যে, তারপরেই ওর বাবা যাবে, ছোটো ছেলে স্কুল চলে যাবে, তাহলে তখন আমি ওদের কাউকেই চাইলে ডাকলেও পাবো না, এটা হচ্ছে ব্যাপার। কাজেই আমি আমার যদি বাড়ি থেকে কোনো আত্মীয় বা স্বজন আসবার কথা থাকে, তাহলে আমার আগে থাকতেই ব্যবস্থা করে রাখতে হবে। এখন যেহেতু শাশুড়ি মার বয়স্ক, তাহলে আমার ওপর দায়িত্বটা বর্তায়, এই হচ্ছে ব্যাপার। এটা আমি একটা সাধারণ, আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ দিলাম, কারণ যারা এমনি আমার মতন এরম গৃহবধূ আছেন, তাদের কিন্তু প্রত্যেকেরই এই একই সমস্যা হয়। যদি তার বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকে, হঠাৎ করে উনি যদি একা থাকেন, ওনার বাড়িতে যদি কোনো লোকজন এসে যান, তাহলে ওনাকে সমস্যায় তখন পড়তে পারে যদি উনি আগে থাকতে সমস্ত ব্যবস্থাটা মোটামুটি একটু গুছিয়ে রাখতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তো যে কোনো কাজের ক্ষেত্রেই, এটা তো আমি শুধু পড়াশোনার কথাটা বললাম যে আমি আজকের পড়া কালকের জন্য জমিয়ে রাখলাম। আমার ধরুন আজকের একটা পড়া রেডি করতে হবে, সেটা আমি ভাবছি যে সেই পড়াটা হয়তো আমার তারপরের দিন দিলেও চলবে, কিন্তু আমার যদি আজকে সময় থাকে, তো আমি আজকেই পড়াটা করে নেবো। কারণ আমি যদি কালকের পড়াটা আবার না হলে আমার হাতে কিন্তু জমে যাবে। আজকের পড়া কালকের পড়া একদিনে আবার দুটো পড়া আমার কিন্তু জমে যাবে, তাহলে আমি অল্প অল্প করে করে রাখবো, তাহলে কি হবে, আমার কাজটা জমবে। যে কোনো কাজের ক্ষেত্রে সময়ের মূল্য প্রত্যেকে দিতে শিখতে হবে। প্রতিটা মুহূর্ত আমাদের কাছে, প্রতিটা মুহূর্ত দামি। আমি আজকে এইভাবে চলছি, আমি ভাবছি যে ঠিক আছে, এই তো চলো না, আরও বয়স হলে তখন করবো। কিন্তু যখন আমার ওই বয়সটা এলো, তখন কিন্তু আমি সেই কাজটা আর করার সুযোগই পেলাম না। হয়তো আমার এমন ক্ষমতাহীন আমি হয়ে পড়লাম
তাহলে আমি সেই সুযোগটাই পেলাম না। যেমন আমি আর একটাও উদাহরণ দিতে পারি, যেমন অনেকে এই যে কোনো শরীরচর্চা বা কিছু, হ্যাঁ, সবাই ভাবে কি ও ঠিক আছে এখন তো আমি সুস্থ আছি তাহলে আমি পরে করব, কদিন পর থেকে শুরু করবো বা, কিন্তু এটা না, ব্যাপারটা হচ্ছে এই রকম যে আমি যদি এখন থেকে করতে থাকি তাহলে এর ফলটা আমি পরে পাবো। আমি যদি এখন থেকে করতে থাকি তাহলে আমার শরীরটা ভবিষ্যতেও ভালো থাকবে। না হলে আমি যদি এখন থেকে কিছুই না করি তাহলে কি হবে, ভবিষ্যতে গিয়ে খারাপ হবে। তখন যদি আমি শুরু করি তখন কি হবে, আমার এটা লাগছে ওটা লাগছে, ওটা ব্যথা সেটা ব্যথা, আমি ঠিকঠাক করতে পারবো না, তখন কি হবে, শরীরটা আমার আরো দুমড়ে মুচড়ে পড়বে। প্রতিটা কাজের ক্ষেত্রে সময়ের খুব মূল্য, সময়ের এতটাই মূল্য। আমার কাছে এটা একটা দুঃখজনক ঘটনা, তবু আমি একটু বলে রাখি। যেমন আমার ছোট কাকু বিয়ের পরেও কোথাও সেইভাবে বেড়াতে যায়নি, মানে কাছে পিঠে আত্মীয় স্বজন এরকম। কিন্তু যখন মারা গেলেন তখন আমার ভাই ক্লাস 7-এ পড়ে, মানে কতটা বিবাহিত জীবন তাদের 14-15 বছর পার হয়ে গেছে, তখনও পর্যন্ত তারা পুরীটাও যায়নি। তো যেদিন কাকিমা বলছে হ্যাঁ এবার যাব, এবার পুরী যাব, এরকম বলছে, জানি হয়তো ঈশ্বর না টানেননি বা কিছু, কিন্তু আমার কাকু খুব আধ্যাত্মিক ছিলেন, মানে মন থেকে কোনো নেশা ছিল না, কোনো কিছু ছিল না, জানি না কিরকম মানে একটা, হ্যাঁ। কিন্তু যেদিনকে মানে আমার ছোট বোন ওখানে ছিল, ছোট বোন আর কাকিমা আলোচনা করছে, জানিস এবারে আমরা তাহলে একসাথে পুরী যাব। হ্যাঁ, এই যে যাব, হ্যাঁ, আগে যেতে পারেনি তারা, বা যে আমি এটা বুঝি অবশ্য যে জগন্নাথ দেব না টানলে কিন্তু যাওয়া যায় না, এটাও আমি মানি। তো যাই হোক, সেই মানে আলোচনাটা আমার এখন হঠাৎ করে মনে পড়ে গেল, এই যে এতদিন যাইনি, ঠিক আছে চলো, সব সন্তান হয়েছে, সব কিছু গোছগাছ হয়েছে, এবার যাব। এই যে ফেলে রেখেছিল, তার যদি মনের ইচ্ছাটা সে যদি তখন পূর্ণ করতে পারতো তাহলে পুনরায় পূরণ হয়েই যেত। এবার যেদিনকেই মানে আমার ছোট বোনের সাথে আলোচনা করেছে তার পরক্ষণেই তো মানে কাকুর অ্যাক্সিডেন্টের খবরটা এসছে। তাহলে কি হলো, তাদের কিন্তু আর যাওয়া হলো না, উপরন্তু সেটা ওই স্থগিত রয়ে গেল। এখন কাকিমাকে বললে কাকিমা বলে কি, না এই জন্মে আর যাব না, আশা করেছিলাম দুজনে একসাথে যাব, এই জন্মে আর যাব না, যদি ভগবান টানে সামনের জন্মে তখন দেখা যাবে, এই জন্মে আমি আর পুরীতে যাব না। পুরীর কথা বলছি সেই দিন মৃত্যুর খবর পেয়েছি, তাহলে আর আমি পুরী যাব না। এটাই হচ্ছে ব্যাপার, যখন যেটা মনে হবে। একটা মুহূর্ত না আমাদের কাছে প্রচুর দামি, বলেছি না একদিন আমি এটা নিয়ে আলোচনা করছিলাম যে একটা মুহূর্তের কতটা মূল্য, যে এই কিছু সময়ের জন্য হয়তো কোথাও যাবে, ট্রেনটা মিস হয়ে গেল, তখন যে তার কি মনের পরিস্থিতি। কোনো একটু সময়ের জন্য হয়তো প্লেনটা উড়ে চলে গেল, সে সেখানে গিয়ে পৌঁছতে পারলো না। এই যে একটু একটু মুহূর্ত, এই মুহূর্তগুলো, এই প্লেনটা যেই উড়ে চলে গেল তখন মানে তার কতটা মানে মানে এক তো টাকা গেল, যেতে পারলো না তার গন্তব্যস্থলে, সেটার একটা আবার মানে হ্যারাসমেন্ট হতে হবে, কত রকম সমস্যার সৃষ্টি হয়। কাজে আমরা যদি প্রতিটা মুহূর্তকে মূল্য দিতে শিখি না, এর থেকে বোধহয় ভালো কিছু হয় না। আমার যে কাজটা আমি করছি, যখন যখন যে কাজটা করছি, যেমন আমি যদি এখন এই যে বলতে বসেছি, এটার মধ্যেই আমি মনটা রাখবো এবং এই কাজটাকে আমি সঠিকভাবে পালন করব, যেই কাজটা আমার কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এবার চলো আমি আর একটা অন্য কাজে হাত দেবো। প্রতিটা মুহূর্ত মূল্য দিতে শিখতে হবে, আমি এটা মনে করি। মানে কাল কাল বলে কোনো কাজ যদি ফেলে রেখেছো, সেটা যদি পড়ে থাকে তাহলে কিন্তু পড়েই থাকবে সেই কাজটা। সেই কাজটার মানে তোমার ওপর কাজের পর কাজ, কাজের পর কাজ এসে চাপা পড়ে যাবে। যেমন অনেক মানে অফিসার লেভেলের মানুষজন আসে, ফাইলটা ঠিক আছে ও পরে দেখে দেবো, তার উপর আর একটা ফাইল এসে গেল, আবার ঠিক আছে চলো পরে দেখে নেবো, একবার বসবো দেখে নেবো, আবার তার উপর আর একটা ফাইল এসে পড়লো, তখন যে নিচের ফাইলটা সেটা তো পড়েই রইলো, সেটা তো আর উদ্ধার হলো না। এই হচ্ছে ব্যাপার। তো এইরকমই আমাদের তো সাধারণ জীবনযাপন, আমরা বারবার বলি এই যে সাধারণকে অসাধারণ করে তুলতে হবে, সেটা একমাত্র নিজেরাই আমরা পারবো। আমরা কতটা ভালো থাকবো, আমরা কতটা সুখে থাকবো, আমাদের সেটা না, আমাদের কর্ম, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মানে কি বলবো, যে কোনো কিছু, এই যে দিদিভাই সবসময় বলে না কজ করো কজ করো, আমাদের এই যে ভালো কজ করলে আমাদের ভালোর ঝুলিটা ভর্তি হবে, খারাপ কজ করলে খারাপের ঝুলিটা ভর্তি হবে। তাহলে আমরা যদি মুহূর্তগুলোকে হেলায় হারিয়ে যেতে দিই তাহলে তো আমরা সেই সময়টা তো আর ফিরে পাবো না। আমরা যখন আমি অনেক দিন আগে আমি সুভাষ এরকম একটা বই দেখেছিলাম অনেক দিন আগে, অনেক ছোট তখন, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, টিভিতে দেখেছিলাম। তো আমি দেখছি সুভাষচন্দ্র বসু উনি দৌড়চ্ছেন, দৌড়ে 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 আসছেন, আর প্রত্যেক দিন বিকেলবেলায় ওনার বাবা আর কি ওই সূর্য অস্তের সময় দাঁড়িয়ে থাকতো, যে আমার জীবন থেকে
সূর্য যখন অস্ত চলে যাচ্ছে, যে আমি কি করলাম সারাদিন, আমার জীবন থেকে একটা দিন কিন্তু শেষ হয়ে গেল। মানে দৌড়ে দৌড়ে এসে আমার আবছা মনে পড়ে, অনেক ছোটোবেলায় দেখেছিলাম বইটা, এখন বুঝি সেই আমার না ওই মানে শুধু ওই বইটার পুরো বইটার মধ্যে ওইটুকুনি জায়গাটা আমার ভীষণভাবে মনে আছে, যে সুভাষ চন্দ্র বসু দৌড়ে দৌড়ে আসছে বাবার কাছে, বাবা তুমি সূর্যাস্ত দেখছো? তখন বলছেন, হ্যাঁ, আমি এটা শুধু সূর্যাস্ত দেখছি যে তা না, আমি ভাবছি যে এই যে সকাল থেকে এতটা সময় যে কাটালাম, আমি কি কাজ করতে পেরেছি। এই যে সূর্য অস্ত যাচ্ছে, আবার পরের দিন সকালবেলা সে তার ডিউটি করবে, আবার ঠিক উঠে পড়বে, কিন্তু আমি কি করলাম, এই যে এতটা সময় সে আমাকে দিল, আলোকিত একটা দিন উপহার দিল, এই দিনটার মধ্যে আমি নিজে কি করলাম, এইটা ভাবতে হবে। তাহলে আমরা কি করলাম না করলাম আমরা বুঝতে পারবো। যখন আমাদের মানে প্রথম ভোরবেলার সূর্যটা ওঠে, এখন তো অনেক মানুষ আছেন এমন যারা কোনোদিনও দেখেছেন বলে মনে হয় না যে ভোরের সূর্য কাকে বলে। যাই হোক, আমি না মাঝে মাঝে একটু তাড়াতাড়ি যদি উঠি, আমি আমাদের দোতলার বারান্দা থেকে দেখি সুন্দর বেশ একটা লাল আভা হয়ে ওঠে। আর আমি অস্ত দেখি, যে যখন সময় পাই আর কি, আমি যদি ছাদে উঠি দেখি একদম লাল হয়ে ঢুকছে। তো এই দুটোর মধ্যে একটা আমাদের দিনটাকে শুরু করছে, আর একটা হচ্ছে দিনটাকে শেষ করছে। এটা হচ্ছে ব্যাপার। তো আমাকে এটা ভাবতে হবে যে আমি এই সারা দিনটার মধ্যে কতটা কি করতে পারলাম, কতটা কাজ করলাম। আমি হেলায় নষ্ট করে ফেললাম আমার একটা দিন, আমি শুয়ে বসে গড়িয়ে এমনি মোবাইল ঘেঁটে ঘেঁটে, কোনো কিছু ভালো না করে আমার কোনো কাজই এগোলো না। তাহলে কি হলো, আমি কি করলাম, দিনটাকে তো আমি নষ্ট করলাম। এরকম যদি একটার পর একটা দিন আমি নষ্ট করতে থাকি, তাহলে তো আমি জীবনের যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে থাকবো, আমার উন্নতি তো হবে না। উন্নতি করতে গেলে নিজেকে এগিয়ে আসতে হবে, প্রতিটা মুহূর্তকে মূল্য দিতে হবে। প্রতিটা মুহূর্ত আমাদের কাছে কিন্তু অনেক মূল্য। কাল বলে কোনো কাজকেই আমরা কিন্তু ফেলে রাখবো না। কাল যদি বলি যে কাল করব, তাহলে কি হবে, এই আমি যেমন মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিই, যে ইউটিউবের হ্যাশট্যাগ আমরা আলোচনা আমি করতে পারি না, তখন আমার ভীষণ খারাপ লাগে। হয়তো এমন একটা পরিস্থিতি আমি করতে পারলাম না, কিন্তু পরের দিনই যখন ওই দুটোকে নিয়ে আমি যদি বলতে যাই না, দুটোর মধ্যে গড়মিল হয়ে যায়। মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, আবার অনেকটা আমার সময়টা একটা দেখতে হবে, যে আমি কতটা সময় আমি আলোচনা করলে মোটামুটি লোকে শুনতে পারবে। আমি যদি একদম 25 মিনিট ধরে একটা ভিডিও করি, তাহলে একটা মানুষের সময়ের, তারও তো সময়টা মূল্যবান, সে আমাকে কতটা সময় দেবে এটা ভাবতে হবে। কাজেই এই যে ছোট্ট ছোট্ট সময়গুলো আমরা নিই, এই ছোট্ট সময়ের মধ্যে যাতে বলতে পারি, প্রত্যেকের সামনে যাতে মানে সেই আমার কথাটা যাতে সে মাথায় নিতে পারে এইটুকু সময়ের মধ্যে, সেটাও মাথায় রাখতে হবে। যে আমি যদি একটা অনেক বড় ভিডিও করে ফেলি, তাহলেও কিন্তু মানুষের অসুবিধা, তাহলে তো সে আমার ভিডিওটা পুরোটা দেখতে পারবে না। এবার একান্তই সে যে পুরো আমারটাই দেখবে তারও কোনো মানে নেই, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের প্রতিটা মুহূর্তকে মূল্য দিতে হবে, প্রতিটা সময়কে মূল্য দিতে হবে, নিজের কাজের গতি ঠিক রাখতে হবে। কাল বলে কোনো কাজকে আমরা ফেলে রাখবো না। এই কথাটা আমি একের অনেকবার অধিক বলে ফেললাম এই কারণে, যে এই কথাটা কিন্তু সকলে যদি আমরা মাথায় রেখে চলি, তাহলে আমাদের কোনো কাজেই আমরা পিছিয়ে পড়বো না। এটা হচ্ছে ব্যাপার। তো চললাম আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পাঠ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো। চললাম।